আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি এবং আমি গোলাম ফিজিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। গত ৩৮ দিনের মধ্যে দেশে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত, বেড়েছে শনাক্তের হার। সংক্রমণ আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সীমান্তের জেলা ছাড়াও করোনা বাড়ছে উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায়। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার আশঙ্কা। করোনায় ভোট না করার সুপারিশ আইইডিসিআর এর সিদ্ধান্তে অনড় ইসি। নির্বাচনী এলাকা লকডাউন মুক্ত রাখতে চিঠি। মহাখালী সাততলা বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ ৩ শতাধিক। প্রশাসনের যোগ সাজসে অর্থ হাতাচ্ছে প্রভাবশালী চক্র। ওষুধ বানানোর উপাদান দিয়ে দেশেই তৈরি হচ্ছে নতুন মাদক আইস। জড়িয়ে পড়ছে উচ্চবিত্ত তরুণেরা। আটত্রিশ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে দেশে। ২৪ ঘন্টায় নতুন রোগী ১,৯১৮ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১১.৪৭%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা আগামীতে আরও বাড়তে পারে সংক্রমণ। ৫১০টি ল্যাবে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ১৮,২৯৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৯৭০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪৭%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,১২,৯৬০ জনে। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩০ জনের, এর মধ্যে পুরুষ ১৯ এবং নারী ১১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১২,৮৬৯ জনের। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ১১ জনের। গত কয়েকদিনে ক্রমান্বয়ে আবারও বাড়ছে করোনা শনাক্তের হার। বিশেষজ্ঞরা বলছেন, আগামী ১ মাস করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে সঠিক কৌশল নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। আগামী ১ মাসের মধ্যে এখনকার থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হবে, কিন্তু আমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। আক্রান্ত হলেও মানুষকে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব। গত ১ বছর সেটা বাংলাদেশ সক্ষমতার জায়গা দেখিয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী জেলা নয়, তার আশেপাশে সমস্ত জেলাগুলো কিন্তু আস্তে আস্তে দ্রুততম সময়, আমরা জানি ডেল্টা ভ্যারিয়েন্ট জন থেকে ৪৫০ জনের মধ্যে ছড়াতে পারে। সুতরাং সেখানে কিন্তু মৃদু আকারেও কিন্তু ছড়িয়ে যাবে। এই প্রস্তুতি মাথায় রেখে স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে সহায়তা দিতে হবে, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ১,৯১৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,৫৩,২৪০ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ৭ জন মারা গেছে, যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে অস্বাভাবিক কমেছে করোনা শনাক্তের হার। রোববারে ৪০% বিপরীতে আজ শনাক্তের হার ১৯.১৩%। এছাড়া নাটোরে ২৪ ঘন্টায় শনাক্তের হার ৬৯%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। কয়েকদিনের তুলনায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে গেছে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার। পিসিআর ল্যাব ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফলাফলে ২৪ ঘন্টায় ৩৯২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ৭৫ জন। শনাক্তের হার ১৯.১৩%। তবে অনেকেই পরীক্ষার আওতার বাইরে থেকে যাওয়ায় শনাক্তের হার ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে সন্তুষ্টিতে ভোগার সুযোগ নেই বলেও মনে করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে এখন যদি আমরা দেখতে যাই, প্রতি ঘরে ঘরে জ্বরের রোগী আছে বা কাশি ঠান্ডা জ্বরের রোগী আছে। তো সবাই তো আসলে পরীক্ষা করাচ্ছে না, যে অল্প কয়েকজন পরীক্ষা করাচ্ছে তার মধ্যে কতগুলো পরীক্ষার ফলাফল আমরা পাচ্ছি, তার উপরে এই রেজাল্টটা। কাজে অবস্থা যে খুব ভালো বা শনাক্তের হার কমেছে বলে যে অবস্থা ইমপ্রুভ করছে, এটা ভাবাটা এখনই সম্ভব গ্রহণযোগ্য না। নাটোরে ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৯%, যা এ যাবৎকালে জেলায় সর্বোচ্চ। বাগেরহাটের শনাক্তের হার ৪৫%। ২৪ ঘন্টায় ৭০ জনের পরীক্ষায় করোনা পজিটিভ ৩২ জন। সংক্রমণ বেড়েছে যশোর ও কুষ্টিয়াতেও। দুই জেলাতে শনাক্তের হার ছাড়িয়েছে ২৫%।
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ১৬ গ্রামে চলাফেরা বিধিনিষেধ বলবৎ রয়েছে। উপজেলার গরুর হাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত আমাদের, সেটা আমরা মানছি না। জনগণ যারা আছে তারা কিন্তু সেটা মানতেছে না। মাস্ক পরা বাধ্যতামূলক করা সত্ত্বেও সেটা সঠিকভাবে মানানো হচ্ছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে যে তারা যেন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে। সাতক্ষীরা ও নোয়াখালীর ৬ ইউনিয়নে লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। লকডাউন কার্যকর করতে মূলত হচ্ছে যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত বাকি যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। জেলা প্রশাসন থেকে কার্যক্রম অব্যাহত থাকবে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাতেও কঠোর বিধিনিষেধ চলছে। সেখানে ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৩৯.০২%। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমান্তবর্তী জেলা ছাড়াও করোনা সংক্রমণ বাড়ছে উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায়, সাথে বাড়ছে করোনায় মৃত্যু। স্থানীয় প্রশাসন লকডাউন সহ বিভিন্ন বিধিনিষেধ দিলেও তা মানছে না বেশিরভাগ মানুষ, যে কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। সীমান্তের ১৫ জেলায় এক সপ্তাহ ধরে বাড়ছে করোনার সংক্রমণ। এখন পাশের জেলাগুলোতেও ছড়াচ্ছে দ্রুত গতিতে। দক্ষিণের খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহে রোগী বাড়ছে হু হু করে। একই অবস্থা উত্তরের নওগাঁ, নাটোর, দিনাজপুর, জয়পুরহাট ও রাজশাহীতে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে জায়গা দিতে পারছে না কর্তৃপক্ষ। রোগী আরও বাড়লে চিকিৎসা সেবা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা যে রোগী বাড়ছে সেই জন্য আমরা তো বেডের সংখ্যা বাড়াচ্ছি প্রতিনিয়তই, এবং আমরা জানেন যে আমরা হয়তো আগামীকালই আমরা একটা ওয়ার্ড মানে 32টা বেড এটা আমরা চালু করতে পারবো। অক্সিজেনের লাইন লাগানো হচ্ছে, আজকে ইনশাআল্লাহ শেষ হলে কালকে থেকে এটা আমরা চালু করতে পারবো। আর একটা হচ্ছে যে একটা আমাদের বর্তমানে কিন্তু 232টা বেডই কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এখানে আছে। তো এর বাইরে যেসব রোগীরা ভর্তি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অক্সিজেন সিলিন্ডার আছে, এবং বেডও আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের বারান্দায় বেড দেওয়া আছে এবং ভিতরেও কিছু এক্সট্রা বেড দেওয়া আছে। চিকিৎসকরা বলছেন মানুষ সতর্ক না হলে সংক্রমণ কমিয়ে আনা কঠিন হবে। স্থানীয় প্রশাসন যেসব উদ্যোগ নিয়েছে তা মেনে চললে নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ। করেছি তার মধ্যে 50 জন পজিটিভ এসেছে। সেই হিসাবে যদি আমরা ধরে থাকি আমাদের 53.12% মতো পজিটিভ এসেছে। আর এ যাবৎ 1886 জন করোনা রোগী পজিটিভ এসেছে। প্রথম উদ্দেশ্য রোগীকে ট্রিটমেন্টে আগে জানটা বাঁচানো, এটা একটা ব্যাপার। আর আসলে লকডাউন চলছে, লকডাউন তো তাত্ত্বিকভাবে 2 সপ্তাহ কঠোরভাবে করলে আমরা রেজাল্টটা পাবো। যেসব এলাকায় রোগী বাড়ছে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা না নিলে আবারও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ভোট না করার সুপারিশ করেছে আইইডিসিআর, কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী সব ভোট হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠিও দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্তবর্তী জেলাসহ আরও কিছু এলাকায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নতুন 5 শর্ত দিয়ে দেশব্যাপী বিধিনিষেধের মেয়াদ 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বলা হয়েছে জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে। লক্ষ্মীপুর 2, 11 পৌরসভা এবং 367 ইউনিয়ন পরিষদে ভোট হবে 21 জুন। অথচ অধিক সংক্রমণের জেলা সাতক্ষীরায় চলছে সর্বাত্মক লকডাউন। বাগেরহাট, খুলনাও অধিক সংক্রমণের জেলা। এই 3 জেলার 142 ইউনিয়নে এদিন ভোট হওয়ার কথা। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত নির্বাচন না করার সুপারিশ করেছে আইইডিসিআর। অন্যদিকে নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। যে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছি যে আমরা নির্বাচনটাকে লকডাউন আওতা বহির্ভূত রাখতে আর কি। এর জন্য আমরা নির্বাচন করার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে কমিশন বৈঠকে। আর আমরা সচিবালয় এবং আমাদের মাঠ প্রশাসন যারা আছে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। আমরা মাঠ থেকে কোনো চিঠি পাইনি যে কোথাও কোনো আছে। এটা আমরা এই যে নির্বাচন যে কোনো করার মতো পরিবেশ নাই বা এরকম কোনোই পাইনি আমরা। 21 তারিখ নির্বাচন হচ্ছে, মানে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নাই। পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী প্রচারের নিয়ম কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রচারের জন্য এখনো সার্কুলারগুলো দেয়নি, এই পরিপত্রগুলো। ওটা আমরা দিব যে স্বাস্থ্যবিধি মেনে, আর যে জনসমাবেশ যেখানে হয় সেই সব বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। তারা আমরা যে উঠান বৈঠক
জনসভা এগুলো যাতে তারা না করে। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনে 14 জুলাই ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণাও করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও কোভিড পরবর্তী জটিলতা থাকায় আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। সোমবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকদের ছাড়পত্র পেলেই খালেদা জিয়াকে বাসায় নেওয়া হবে। গত সপ্তাহে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। খালেদা জিয়া এখনই বিপদমুক্ত তা বলা যাচ্ছে না। তাকে আরও বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। ডক্টর জাহিদ জানান, খালেদা জিয়া এখন তরল খাবার খাচ্ছেন। করোনা টিকা নিশ্চিতে জনপ্রতি সরকারের খরচ ৩,০০০ টাকা। সংসদকে আজ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও জানান, টিকার কার্যক্রম চলমান রাখতে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। আগামীতে টিকার কোনো ঘাটতি হবে না। আজকের অধিবেশনে পাশ হয়েছে চলতি অর্থ বছরের প্রায় ১৪,০০০ কোটি টাকার সম্পূরক বাজেট। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ঘিরে সংসদে বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জাতীয় পার্টি ও বিএনপির সদস্যরা অভিযোগ করেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ সময় তারা এই মন্ত্রণালয় ঢেলে সাজানোরও দাবি জানান। বেশিরভাগ অর্থই অপচয় হচ্ছে বলে অভিযোগ আসছে। কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এবং তারা পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে। হাসপাতালে সরঞ্জাম দিবেন, ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, কিচ্ছু নাই, এগুলো বেকার নষ্ট হবে। লক্ষ লক্ষ কোটি টাকা যাচ্ছে হাসপাতাল আমাদের এই স্বাস্থ্য খাতে, কিন্তু তার কোনো সেবা তো আমরা পাচ্ছি না। গত 1-1.5 বছরে মাত্র 5টি জেলায় নতুন করে আইসিইউ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সংসদে পাল্টা দাবি করেন, তার মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে বলেই দেশে এই মহামারীতে মৃত্যুর হার কম। করোনা এমন একটি ভাইরাস, এই ভাইরাস সম্বন্ধে কেউ জানা ছিল না পৃথিবীতে। এর কি ব্যবস্থা, কিভাবে সংক্রামিত হয়, কারো জানা ছিল না। বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে খুবই সফলতা দেখিয়েছে। তিনি আরও জানান, ভারতের সেরাম সময় মতো করোনার টিকা সরবরাহ না করায় ঘাটতি দেখা দিয়েছে। তবে সংকট নিরসনে চীন ও রাশিয়ার থেকে টিকা কেনার চুক্তি হয়েছে। চীনের উপহারে 6 লাখ টিকা আগামী সপ্তাহেই দেশে পৌঁছবে। আনুমানিক হিসাব হলো প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রায় 3,000 টাকা লাগবে। প্রতিটা মানুষের জন্য ভ্যাকসিনের যদি বর্তমানে এই দাম থাকে। পাশের জন্য সংসদে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2021 তোলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, অর্থ পাচার বন্ধে সরকারও আন্তরিক, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন, নামগুলো যদি আমাদের দেন মেহরবানি করে। এটা তো আপনারা সংসদে আছেন, শুধু আপনারা আমার মতো আপনাদের দায়িত্ব আছে। সেই কাজটি যদি আমরা করেন তাহলে আমাদের সহজ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আলোচনা শেষে ছাঁটাই প্রস্তাব নাকচ হয় এবং কণ্ঠভোটে পাশ হয় চলতি 2020-21 অর্থ বছরের জন্য 13,987 কোটি 27 লাখ 32 হাজার টাকার সম্পূরক বাজেট। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিআইপি নয়, ফাইজারের টিকা পাবেন সাধারণ মানুষ। যারা আগে নিবন্ধন করেছেন তারাই পাবেন এই টিকা। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সংরক্ষণ জটিলতার কারণে ফাইজারের টিকা প্রয়োগ হবে কেবল রাজধানীর 4টি হাসপাতালে। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। দিন দিন খারাপ হচ্ছে সীমান্তবর্তী জেলার পরিস্থিতি। অন্যদিকে টিকার মজুদও প্রায় শেষ। এই অবস্থার মধ্যেই 1 জুন দেশে এসেছে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1 লাখ ডোজ করোনা টিকা। এই টিকা পেতে চলছে নানা চেষ্টা তদবির। তবে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, আগে থেকেই নিবন্ধিত ব্যক্তিরাই এই টিকায় অগ্রাধিকার পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেয়া হবে ফাইজারের টিকা। আমরা বিশেষ কোনো ব্যক্তিকে দিচ্ছি না, এটা আমাদের সিরিয়ালি যারা আসবে, আমাদের যে সমস্ত 4টি বা কয়টি সেন্টার যে ঠিক করা হয়েছে সেই সেন্টার থেকে সিরিয়াল ওয়াইজ পাবে। এখানে কারো কোনো প্রাধান্য দেওয়া হবে না, সিরিয়াল ওয়াইজ যার ভাগ্যে পড়ে সে সেটা পেয়ে যাবে। দেশে টিকা উৎপাদনের জন্য 3টি কোম্পানি প্রস্তুত। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চীন ও রাশিয়ার টিকা দেশে উৎপাদনের বিষয়টিও এগিয়েছে। রাশিয়াও ইতিবাচক
ভাবে আমাদের এই ভ্যাকসিনের বিষয়ে তারা গ্রহণ করেছে এবং তারা ভ্যাকসিন আমাদের দেশে তৈরিও করতে চায় এবং আমাদেরকে তারা দিবেও। পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায় এবং বাংলাদেশে তারা জয়েন্ট কোলাবোরেশনে তৈরিও করতে চায়। 13 জুন দেশে আসছে চীনের উপহারের আরও 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা। এর আগে এসেছে 5 লাখ ডোজ। ফাইজার ও সিনোফার্ম মিলিয়ে 12 লাখ টিকার প্রয়োগ শুরু হবে কবে তা এখনও ঠিক হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫-এর পর বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শ হারিয়ে ফেলেছিল, যা এখন ফিরে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী একথা বলেন। জাতির পিতার আদর্শ ও শিক্ষা নিয়েই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে। ৬ দফা বাস্তবায়নে ৭ই জুন হরতাল সফল করতে বঙ্গমাতার অবদান তুলে ধরেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ৭ই জুন রক্তের অক্ষরে বাঙালির মুক্তির সনদ লেখা হয়েছিল বলেই বাংলাদেশ আজ স্বাধীন। ৬ দফার আড়ালে বঙ্গবন্ধু মূলত ১ দফা দিয়েছিলেন, তা হলো বাঙালির মুক্তি। পরিবারের সদস্য হিসেবে তা জানতেন বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতির পিতার মুরালে শ্রদ্ধা জানান। ৭৫-এর পর আমরা মুক্তিযুদ্ধের আদর্শ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু সে আদর্শ আজকে আবার ফিরে এসেছে এবং জাতির পিতার সেই শিক্ষা নিয়েই বাংলাদেশ সারা বিশ্বের বুকে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। তরুণ প্রজন্মকে সংগঠিত করেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ড্যাব। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অতীতের মতো আগামীতেও ছাত্র ও শ্রমিক শ্রেণীকেই আন্দোলনে বড় ভূমিকা পালন করতে হবে। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থান হবে, অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার পরাজিত হবে বলেও মন্তব্য করেন তিনি। নিজের বয়সের উদাহরণ টেনে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক বয়স হয়ে গেছে, তরুণদেরই এখন সামনে এগিয়ে আসতে হবে। ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এখন তরুণদের সংগঠিত করে তাদেরকে তৈরি করতে হবে। যে রাজপথে গণ আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থান হবে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার এই সরকার পরাজিত হবে, হবে অবশ্যই হবে। রাজপথে গণ অভ্যুত্থানের সরকার পরাজিত, গণ অভ্যুত্থান তৈরি করতে হবে। তো কারা তৈরি করবে? হু উইল ক্রিয়েট ইট? ইট ইজ দ্য ইয়াং জেনারেশন। তারাই পারে যে কোনো পরিবর্তন, তাদেরকেই সামনে আসতে হবে। জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলামকে মহাসচিব করে ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। সকালে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বাদ পড়েছেন দলটির সাবেক কমিটির আলোচিত নেতা মামুনুল হক ও তার অনুসারীরা। মূলত জেলে থাকা ও রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দিয়েই নতুন কমিটি ঘোষণা করা হয়। বাদের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবিব, নাসির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জি, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহার। কমিটিতে স্থান পেয়েছে প্রয়াত আমির শাহ আহমেদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফ। আল্লামা শফির ছোট ছেলে আনাস মাদানিকে কোনো পদ না দিলেও তার বড় ভাই মাওলানা ইউসুফ মাদানিকে সহকারী মহাসচিব করা হয়েছে। বিদ্রোহ ঘোষণা করছে, আমি তো বিদ্রোহ ঘোষণা কোনো নিউজ পাই নাই। আমরা প্রথম গঠনের সময় আপনারা জানেন সেখানে যে প্রায় শতাধিক দেশের গণ্যমান্য ওলামা একরাম উপস্থিত হয়েছেন। সেই জায়গার মধ্যে কমিটি ঘোষণা করা হয়েছে। সেইখানে যারা আসছে তারা নিজের বক্তব্য রাখতে পারছেন। সেখানেও তো কোনো কাউরে বাদ দেওয়া, কেউ বিদ্রোহ করার কোনো আলোচনাই হয় নাই, শুনিও নাই। রাজধানীর মহাখালীর ৭তলা বস্তিতে অবৈধ গ্যাসের সংযোগ আছে অন্তত ৩ শতাধিক।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে স্থানীয় প্রশাসনকে হাত করে একটি প্রভাবশালী চক্র এখান থেকে টাকা তুলছে। বস্তিবাসীর দাবি, গ্যাসের অবৈধ সংযোগ থেকে আগুন লেগে পুড়ে গেছে এই বস্তি। তিতাস কর্তৃপক্ষ বলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কাজ করছে তারা। রাজধানীর বিভিন্ন বস্তিতে প্রায়ই আগুন লাগে, গঠিত হয় তদন্ত কমিটি, কিন্তু আলোর মুখ দেখে না কমিটির সুপারিশ। সোমবার মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। 10 বছরে এই বস্তিতে আগুন লেগেছে অন্তত 3 বার। যদিও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে অনুসন্ধানে পাওয়া গেছে অবৈধ গ্যাস সংযোগ থেকেই লেগেছে আগুন। জানা গেছে 12 বছর ধরে এসব গ্যাস সংযোগ থেকে টাকা তুলছে একটি চক্র। মহাখালীর সাততলা এই বস্তিতে এরকম চুলা আছে অন্তত 3 শতাধিক, যার কোনোটিরই বৈধতা নেই। আর এসব চুলার ভাড়া বাবদ মাসিক উঠছে 3 লক্ষ টাকারও বেশি। এখানকার বাসিন্দারা বলছেন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা এসব লাইন চালাচ্ছেন। বস্তিবাসীরা জানালো, অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য নিয়ন্ত্রণ করছে বস্তির ইউসুফ, কাঠদুলাল সহ আরও কয়েকজন। টাকাও আমরা গ্যাস বিল দেই, মালিকরা নামাইছে টাকা দিয়া। যেমন গ্যাসের ব্যবসা করে ইউসুফ, আশরাফ, পরে যে কাঠদুলাল, হেরা গ্যাস নামাইছে, তাদের থেকে আমরা নিয়ে গ্যাস। আগুন যে লাগছে নিবনে কোন চাবি, এটা কোন জায়গায় আমরা সঠিক জানি না। জানলে আমরা মনে কোন চাবি অফ করে দিই আর আগুনটা লাগতো না। অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন কেউ কেউ। অবশ্য অবৈধ, কিন্তু বৈধ সমান। মানে সবাই যখন এই ভাগ করে খায় তাহলে তো বৈধই বলা যায়, কারণ গ্যাস তো বৈধ তো আমাদের এইখানে দেবে না বস্তিতে। এই বিলটা দেয় সবাই, ডেস্ক নেয়, পুলিশ নেয়, সবাই পায়, বুঝছেন? নেয় ভাই, এটা বলা যাবে না। এসব সংযোগের বিষয়ে জানতে চাইলে তিতাস কর্তৃপক্ষ জানান তাদের অসহায়ত্বের কথা। অবৈধ লাইন আমরা যদি কেটে দিই আবার লাগাচ্ছে, এখন প্রশ্ন হলে যে লাগাইতে গোড়া থেকে কাটতে হলে লিগ্যাল লাইনে পড়ে দেবে। আমরা স্টাডি চিন্তা করছি যে গভর্নমেন্ট আসলে ওই বস্তিটাকে সরাবে, তো যদি সরা যায় তখন অটোমেটিক ইলিগাল উঠে যাবে আর কি। এই কারণে আমরা খুব বেশি স্ট্রেস দিই না। লাইন কাটতে হলে গোড়া থেকে কাটতে হবে, যেটা এখন আমি অন্যান্য জায়গায় করছি। শুধু মহাখালীর এই বস্তি নয়, রাজধানীর বেশিরভাগ বস্তিতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হয়ে 3 বছর কারাভোগ করা মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পলাতক আসামি কুলসুম আক্তারকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ। টাকা ও খাদ্য সামগ্রীর প্রলোভন দেখিয়ে বাস্তুহীন মিনুকে সাজা খাটতে রাজি করান কুলসুম, জানিয়েছেন আইনজীবী। 2006 সালে চট্টগ্রামের রহমতগঞ্জে গার্মেন্টস কর্মী কোহিনুর আক্তারকে গলা টিপে হত্যা করেন প্রতিবেশী কুলসুম। বিচার চলাকালীন সময় জামিনে বেরিয়ে আসেন তিনি। 2017 সালে কুলসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরের বছর মিনু নামের এক হতদরিদ্র নারীকে টাকা ও খাদ্য সামগ্রী দেওয়ার প্রলোভন দেখালে তিনি কুলসুমের বদলে আসামি হিসেবে আত্মসমর্পণ করেন। 2019 সালে আসামি কুলসুম হাইকোর্টে আপিল করে জামিন চান। গত মার্চে বদলি সাজা খাটার বিষয়টি কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানায় মিনু। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসলে বিচারিক আদালত নথি পাঠায় হাইকোর্টে। সোমবার দুপুরে শুনানি শেষে মিনুকে মুক্তির নির্দেশ দেয় উচ্চ আদালত। মিনুকে ইমিডিয়েট রিলিজ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। 2 প্রকৃত যিনি আসামি, যিনি কনভিক্ট কুলসুমা আক্তার কুলসুমি, তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। মূল আসামি কুলসুমের বদলে মিনুকে কারাগারে পাঠানোর ব্যাখ্যা দিতে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর স্পেশাল পিপি এম এ নাসের সহ 3 আইনজীবী ও আদালতের এক ক্লার্ককে 28 জুন হাজির হওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। ক্রিমিনাল আপিলটি কিভাবে দায়ের করা হলো? একজন অ্যাডভোকেট এখানে দায়ের করেছে, দেখা যায় ওই অ্যাডভোকেটকে আবার চট্টগ্রামের আরও একজন স্পেশাল পিপি তিনি আবার ফাইলটি পাঠিয়েছেন। মাঝখানে আরও কয়েকজন তদবিরকারক জড়িত। এই সকল বিষয়গুলিও খতিয়ে দেখার জন্য মহামান্য আদালত আজকে আদেশ দিয়েছেন। আসামি শনাক্তকরণে ভুল ও অনিয়মের কারণে গত 1 বছরে দেশের নিরপরাধ ব্যক্তির কারাভোগের 26টি ঘটনা ঘটেছে, আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে গ্যাস বিলের 10 কোটি টাকা আত্মসাতের মূল হোতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার মধ্যরাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মিডিয়া সেন্টারে আজ এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কোটি টাকা আত্মসাতে ফারুকের সাথে তিতাসের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মিরপুরের 60 ফিট এলাকায় 2018 সাল থেকে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে ওমর ফারুক। এ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 1,500 গ্রাহকের গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করা হতো। কিন্তু প্রায় 2 বছর ধরে গ্যাস বিলের 10 কোটি টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ ওমর ফারুকের বিরুদ্ধে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ মিরপুর এলাকায় বকেয়া বিলের জন্য মাইকিং করলে বিষয়টি জানাজানি হয়। এরপর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে চলে যায় ফারুক। ব্যাংকের যে সিল মোহর থাকে সবগুলোই সে ব্যবহার করছে, ভুয়া সিল ছাপ্পর ব্যবহার করছে, যার ফলে প্রথম দিকে গ্রাহকরা সহজেই এটা তাদের এলাকাতেই পরিশোধ করতে পারতেছে, সহজে করতে পারছে। কিন্তু পরবর্তীতে এটি তার এই প্রতারণা ধরা পড়ে যখন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন খোঁজ নিতে আসে যে তাদের টাকা জমা হচ্ছে না কেন। এত বছর ধরে কোটি কোটি টাকা কিভাবে আত্মসাৎ করে যাচ্ছিল ফারুক তা গ্রাহকের প্রশ্ন। এর সাথে তিতাসের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে র্যাব। তার সহযোগী কারা আছে বা তার পিছনে কারা আছে, তার সাথে অন্য কেউ আছে কিনা, এরকম কিছু নাম পেয়েছি। যেহেতু এটা মামলা হয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলছি না, ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। যদি কেউ জড়িত থাকে তাদের নাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানিয়ে দেব। ওমর ফারুকের বিরুদ্ধে এমএলএম ব্যবসা করেও অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দিয়েছে র্যাব। এছাড়া নবক্যাশ নামে একটি মোবাইল ব্যাংকিং চালু করেও বিপুল টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধ বানানোর উপাদান দিয়ে দেশেই তৈরি হচ্ছে নতুন মাদক ক্রিস্টাল ম্যাথ আইস। এমনই দুটি উপাদান আমদানি নিষিদ্ধ হলেও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আনা হচ্ছে এই মাদক। গ্রহণ বিক্রিতে জড়িয়ে পড়ছে উচ্চবিত্তের তরুণরা। দেশে উদ্বেগের কারণ হয়ে উঠেছে নতুন মাদক আইস। এটি তৈরির উপাদান আছে এমন মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেশ বিদেশ থেকে জোগাড় করে বাড়ির বেসমেন্টে ল্যাব খুলেছিল একটি চক্র, বানাচ্ছিল এই মাদক। দেশে আইস তৈরির তথ্য সামনে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। পরে এটি বানাতে লাগে এমন উপাদান আমদানি নিষিদ্ধ করা হয়। তারপরও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। যেটা বলে সিডোপিড্রিন, এটা কন্ট্রাব্যান্ড করা আছে এবং টাপ অ্যান্ড ডাটাইল এটাকে আমরা কন্ট্রোল আইটেম কন্ট্রোল করেছি। এটা আমরা শিডিউলভুক্ত করে ফেলছি। আগে এটা ওপেন ছিল, যে কেউ গেলে এটা পারতো, এখন বাট এটা যে কোনো জায়গায় বিক্রি হতে পারবে না, এটা কন্ট্রোল আইটেম, আমাদের থেকে পারমিশন নেই। গোয়েন্দা পুলিশ বলছেন বহনের সুবিধা আর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য শনাক্ত করা কঠিন হওয়ায় ছড়িয়ে পড়ছে এ মাদক। এই নেশা করার জন্য তো তাকে অনেক টাকা প্রয়োজন হবে। বিত্তশালী ছাড়া এটা কোনো মধ্যবিত্তের ড্রাগ কোনোভাবে হওয়ার সম্ভব না। নর্থ সাউথের কিছু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট একটা ছেলে যেটা নর্থ সাউথে পড়ে, তারপর আইইউবি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ভিতরে আছে। এই অবস্থায় বিস্তার ঠেকাতে দেশে পরিচালিত বিদেশি কুরিয়ার সার্ভিস আর ডাক বিভাগকে সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যথেষ্ট তারা সচেতন হয়েছেন এবং প্রায় লেটেস্ট ওনারা দিয়েছেন। ফেডেক্স এবং অন্যান্যরা ওনার স্ক্যানিং মেশিন বসিয়েছেন এবং তার ফলাফল আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমাদের বিমানবন্দরের কয়েকটা যেটা আমাদের পোস্টাল সার্ভিসের মধ্যে যাচ্ছিল, আমি ডিজি মহোদয়কে এটা অবহিত করেছি। আইসের মতো মাদক ঠেকাতে দেশের স্থল সীমান্তে উচ্চ শক্তির স্ক্যানার বসানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখন পর্যন্ত ম্যাচ গোলশূন্য সমতা। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলছে ভারত। বাংলাদেশের রক্ষণে চাপ সৃষ্টি করেছে বারে বারে, তবে মনোযোগ ধরে রেখে ছেত্রীদের আটকে রাখে লাল সবুজ। বিপদ হতে পারত ম্যাচের 35 মিনিটে কর্নার থেকে হেডে দারুণ সুযোগ গোল লাইনে দাঁড়িয়ে রুখে দেন রিয়াদুল। বিরতির পরও সুযোগ তৈরি করে ভারত, তবে ভাগ্য পাশে ছিল বাংলাদেশের। এর আগে সল্টলেকে দুই দলের প্রথম লেগ 1-1 গোলে ড্র হয়েছিল। কর্নার কিকটা নিয়েছেন, সেখানে হেডার আরো একবার ফাঁকায়। জিম্বাবুয়ে সফরে টি20 সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম। মূলত টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার অবসাদ থেকে মুক্তি পেতে এই আবেদন। তবে সফরে টেস্ট ও ওয়ানডে খেলবেন মুশফিক। তার ছুটি চাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অবশ্য এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। নিউজিল্যান্ড সফরে টি20 না খেলা তামিমও একই পথে হাঁটতে পারেন। করোনাকালে ব্যস্ত সূচিতে সিনিয়রদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর বার্তা দিয়ে রেখেছে বিসিবি। জিম্বাবুয়ে সফরে একটি টেস্টের সাথে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে টাইগাররা।
সূচি চূড়ান্ত না হলেও টেস্ট দিয়ে মিশন শুরু হওয়ার কথা 7 জুলাই। করোনার পর আন্তর্জাতিক ম্যাচের পারফরমেন্স ও ভবিষ্যতের কথা মাথায় রেখে করা হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সৌম্য, মিঠুন ও এবাদতের। শরীফুল ও শেখ মেহেদী পেতে পারেন সুখবর। অন্যদিকে 3 বছর পর দলে ফিরে সাদা ও লাল বলের চুক্তিতে ঢুকতে যাচ্ছেন তাসকিন। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দলে ছিলেন। লিটন একাদশ থেকে ছিটকে যাওয়ার পরেও ম্যাচ পাননি সৌম্য। স্ট্যান্ড বাই থেকে এনে খেলানো হয়েছে নাইমকে। বোঝাই যাচ্ছে পরিকল্পনার বাইরে চলে গেছেন এ বাঁহাতি। গেল 1 বছর ব্যাট হাতে ভালো কিছুই করতে পারেননি। 1 টেস্টে 13, 6 ওয়ানডেতে 60 আর 3 টি20তে করেছেন 66 রান। তাতে বিসিবির চুক্তির তালিকা থেকে নাম কাটা পড়তে যাচ্ছে সৌম্যের। মিঠুন, এবাদতের না থাকার সম্ভাবনা জোরালো। পারফরমেন্সের সাথে ভবিষ্যতের কথাও ভাবতে হচ্ছে বিসিবিকে। সেই বিবেচনায় নতুনদের মধ্যে শরীফুল ও শেখ মাহাদি সুখবর পেতে পারেন। 3 বছর পর জাতীয় দলে ফিরে সেরা তাসকিনকে পেয়েছে বাংলাদেশ। 3 ফরম্যাটের জন্য ফিটনেস ও স্কিলে উন্নতি করেছেন যথেষ্ট। তাতে নতুন করে চুক্তিতে ফেরা নিশ্চিত। যেই পিরিয়ড অফ টাইমটা আমাদের খেলা ছিল শ্রীলঙ্কা লাস্ট পর্যন্ত কে কেমন করেছেন, শুধু পারফরমেন্স তো না, আমরা ভবিষ্যতের চিন্তা করি যখন করি যে কাকে কে বেশি খেলতে পারবেন বা কাকে কাছে হয়তো আমরা নেক্সট 1 বছর বেশি সার্ভিস আশা করব। তো সব কিছু মিলিয়ে আসলে করা হয়েছে। টেস্টে মাহমুদুল্লাহকে বাতিলের খাতায় রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বিসিবি। ফিরতে পারেন লাল বলের চুক্তিতেও। বোর্ড সভায় সিদ্ধান্ত আসবে বেতন বাড়ানোর বিষয়েও। করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে কথা উঠছে বারবার। নির্বাচকরাও ক্রিকেটারদের স্বাধীনতা দিচ্ছেন। বিসিবি, নির্বাচক ও ক্রিকেটার 3 পক্ষের আলোচনাতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান। এটা আসলে কম্বাইন চিন্তা ভাবনা হওয়া উচিত, সবাই একসাথে। এটা আসলে কারো যে না আমি এই টুরে ওকে খেলাবো না, এরকম না, এরকম হচ্ছেও না। আমার মনে হয় যে যদি এরকম কিছু হয়, ক্রিকেটার্স, বোর্ড, সিলেক্টর সবাই মিলে এটা হবে এবং সেটাই হওয়া উচিত ভবিষ্যতে। প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের স্বাভাবিক পারফরমেন্সে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আহামরি পারফরমেন্স না থাকলেও নির্বাচকদের চোখে পড়েছে নতুনদের কিছু ইনিংস। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে 8 রানে হারিয়ে চমক দিয়েছে খেলাঘর। অন্যদিকে শেখ জামালের কাছে 16 রানে হেরে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে মোহামেডান। নাটকীয় ম্যাচে ব্রাদার্সের কাছে 2 রানে হেরেছে ওল্ড ওএইচএস। এছাড়াও জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। ডিপিএল এর চতুর্থ রাউন্ডে বড়সড় অঘটন বিকেএসপিতে। আবাহনীকে 8 রানে হারিয়ে চমক দিয়েছে খেলাঘর। একদিন আগে কোচ খালেদ মাহমুদের বলা টি20 অ্যাপ্রোচে ঘাটতি এই ম্যাচে হারের কারণ। প্রথমে ব্যাট করে ইমতিয়াজের 66 রানে ভর করে খেলাঘর তুলে 164। জবাবে নাইম আর শান্ত দুজনে 49 করে আউট হয়ে 50 মিস করেন। শেষ 4 ওভারের দরকার 35 রান। সেখানে জাতীয় দলের দুজন, মুসাদ্দেকের 19 বলে 21 আর আফিফের 18 বলে 22 রান জানাচ্ছে টি20 সামর্থ্যেই সমস্যা। 5 উইকেট হাতে রেখে 156তে আটকে আবাহনীর হার 8 রানে। আবাহনীর হারে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয় মোহামেডানের, তবে তা হেলায় হারিয়েছে সাকিবের দল। অধিনায়ক নুরুল হাসান সোহানের 66 রানের ক্যামিওতে 161 পুঁজি পায় শেখ জামাল। বোলিংয়ে ভালো করলেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব। দলের বাকিদের ব্যর্থতায় 150 আগে আটকে যায় মোহামেডান। বিকেএসপির আরেক নাটকীয় ম্যাচে ওল্ড ডিওএইচএস কে 2 রানে হারিয়েছে ব্রাদার্স। 140 রানের সহজ টার্গেটে 137 তোলে ডিওএইচএস। দিনের আরেক ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অনেকদিন অফ ফর্মের পর 50 এসেছে সৌম্যের ব্যাটে। আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে 4 উইকেটের জয় পায় প্রাইম দোলেশ্বর। এছাড়া পার্টেক্সকে 72 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। 4 রাউন্ড শেষে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্রাইম দোলেশ্বর। প্রাইম ব্যাংক, আবাহনী আর মোহামেডান 6 পয়েন্ট নিয়ে আছে পরের 3টি অবস্থানে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। ব্রাজিলে অনুষ্ঠেয় আসরে অংশগ্রহণ নিশ্চিত করে বিবৃতি প্রকাশ করেছে এএফএ। করোনা প্রকোপের মধ্যেও ব্রাজিলে
কোপা আমেরিকা আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে অনেক ফুটবলার। এমনকি টুর্নামেন্ট বয়কট প্রসঙ্গে অন্য দেশের অধিনায়কের সঙ্গেও যোগাযোগ করেছে ক্যাসেমিরো, নেইমাররা। এতে তাদের পাশে আছে কলম্বিয়া, উরুগুয়ে এবং চিলি। কিন্তু আর্জেন্টিনা খেলা নিশ্চিত করে এর বিপক্ষে অবস্থান নিয়েছে। খেলার স্পিরিট ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আলবি সেলেস্তেরা। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে চায় মেসির দল। বাকি দেশগুলোর অবস্থানের ওপর নির্ভর করবে কোপা আমেরিকা হবে কিনা। সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে 13 জুন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে 1-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। একমাত্র গোলটি করেন রোমেলু লুকাকু। ব্রাসেলসে শুরু থেকে আক্রমণাত্মক মার্তিনেজের দল। লুকাকুর নৈপুণ্যে বিরতির আগেই লিড নেয় রেড ডেভিলস। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন ইডেন হ্যাজার্ড। ইনজুরি কাটিয়ে ডি ব্রুইনাও শিগগিরই যোগ দেবেন বেলজিয়াম দলে। আরেক ম্যাচে রোমানিয়ার বিপক্ষে 1-0 গোলে জিতেছে ইংল্যান্ড। 68 মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন রাশফোর্ড। 1970 সালের পরেই প্রথম রোমানিয়াকে হারালো থ্রি লায়ন্স। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। কম খরচে ও দ্রুত নৌ চলাচল শুরু হচ্ছে ইতালির ভেনিসে। দুরন্ত গতিতে উড়ে যাওয়ার এই ফ্লাইং বোট নিয়ে আসছে সুইডেন ভিত্তিক কোম্পানি ক্যান্ডেলা 7। এতে ব্যবহৃত বৈদ্যুতিক হাইড্রোফয়েলগুলো অনেকটা পাখা হিসেবে কাজ করবে, যা বোটটিকে বাতাসে ভাসিয়ে পানির বাধা দূর করবে। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ফ্লাইং বোটটি আগামী বছরই চালু হবে। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। পর্যাপ্ত তথ্যের অভাবে অর্থ পাচারের অভিযোগ নিয়ে আগাতে পারছে না দুর্নীতি দমন কমিশন দুদক। চুক্তি না থাকায় অনেক দেশ প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না বলে জানিয়েছেন দুদক সচিব। সংসদে অর্থ পাচার বিষয়ে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছে দুদক। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে পাচার হচ্ছে 1 লাখ কোটি টাকা। অভিযোগ আছে আমদানি রপ্তানির আড়ালে পাচার হচ্ছে এই টাকা। এরই সূত্র ধরে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ টানেন। টাকা দেশে ফিরিয়ে আনতে কানাডা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় দুদকের কার্যালয় করার দাবিও জানান সংসদ সদস্যরা। গত 10 বছরে প্রায় 8.5 থেকে 9 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে। যে যেভাবে পারছে লুটপাট করছে, চলে যাচ্ছে টাকা বিদেশে, তাদের কি শাস্তি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যায় না। টাকা সব বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এই টাকা ফেরত আনেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচারের অপরাধে অনেকে জেল খাটছেন। পাচারকারীদের তালিকা সরকারকে দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন। এরপর দুদক কার্যালয়ে সংস্থার সচিব জানান, অর্থ পাচারকারীদের একটি তালিকা আদালতে দেয়া হয়েছে, সেই জন্য এখন নাম প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া বিদেশে পাচার অর্থের তথ্য পাওয়াও সহজ নয় বলে জানান তিনি। এগ্রিমেন্টের একটা বাধ্যবাধকতা আছে, এমইউর বাধ্যবাধকতা। আমরা সহযোগিতা অনেকের কাছে চাইছি, ফিডব্যাক পাইনি। অনেক দেশ থেকেই আমরা পাওয়া যায়, কারণ ওই দেশের ইন্টারেস্ট আছে। গত বছর নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানান। তবে আনুষ্ঠানিকভাবে সেই তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ সরকার তাদের প্রোটেকশন দেয় নাই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উপর 15% কর আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন বাড়তি এই টাকা নেওয়া হবে তাদের টিউশন ফি বাড়িয়ে। তাই এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তাদের। প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওপর 15% কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে এই প্রস্তাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছে, করোনার কারণে যখন পরিবারের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন, তখন নতুন কর আরোপের প্রস্তাব অমানবিক। কারণ এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকেই নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় যেখানেই খরচ করুক, সে কর দেখ বা সে অন্য কোনো কাজে খরচ করুক, সেই টাকাটা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে আসবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়ি তাদের পরিবারের অনেকেই চাকরি হারিয়েছে, সুতরাং আমরা আর্থিক সংকটে আছি। সরকার কিন্তু সেই আর্থিক সংকট উত্তরণের জন্য এখানে কিন্তু কোনো ব্যবস্থা করেনি, কোনো বরাদ্দ এখানে দেয়নি, বরং আমাদের উপর আবারও বোঝা চাপানো হচ্ছে। এসব কারণেই কর প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব এবং তার অংশ হিসেবে আমরা আগামী 8ই জুন শাহবাগে ছাত্রদের নিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি করব বিকেল 4টায়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির দাবি 15% করারোপে অনেক বিশ্ববিদ্যালয়ের টিকে থাকাই কঠিন হবে। উল্লেখ আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক বা ট্রাস্টি কর্তৃক পরিচালিত হবে। ট্রাস্ট যেখানে পরিচালিত করে তার উপরে কোনো ট্যাক্স ভ্যাট হয় না, অতএব এখানেও না হওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের সংখ্যা যৌক্তিক। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবে তারা। আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষেই আমরা অবস্থান নেই। মঞ্জুরি কমিশনের কাজই হলো শিক্ষার্থীদের স্বার্থ দেখভাল করা। অবশ্যই আমরা শিক্ষার্থীদের পক্ষে তাদের যে যৌক্তিক যে দাবি সেটা আমরা সরকারের নিকট উপস্থাপন করব। এর আগে 2015 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর 7.5% করারোপের সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ায় চাপের মুখে স্বল্প আয়ের মানুষ। 1 লিটার বোতলজাত তেলের দাম বাজারে 150 টাকা বা তারও বেশি। তাই কম দামে ভোজ্য তেল কিনতে রাজধানীতে টিসিবির ট্রাকের সামনে জমছে ক্রেতাদের ভিড়। জনপ্রতি সর্বোচ্চ 2 লিটার তেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে। বাজারে ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে গত প্রায় 1 বছর ধরে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে গত 2 সপ্তাহে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে কমপক্ষে 6 টাকা। বাজারে বিক্রি হচ্ছে 150 টাকারও বেশি দামে। আমাদের খরচটা বেশি করে জায়গা, তারপরে বর্তমানে যে অবস্থা, দেশের যে অবস্থা, এই অবস্থায় যে জিনিসের দাম বাড়তেই থাকে, কমতেছে না। নজর যদি হতো তাহলে তো আমাদের সাধারণ কাস্টমারদের বা আমরা যারা আছি ক্রেতা তাদের তো এরকম ভোগান্তি হইতো না। বাজারে তেলের দাম বাড়লেও মাসের বাজেট সীমিত, তাই তেল কিনতে টিসিবির ট্রাকের সামনে সকাল থেকেই দীর্ঘ হচ্ছে ক্রেতাদের লাইন। টিসিবির প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকায়। পাশাপাশি মসুর ডাল আর চিনি পাওয়া যাচ্ছে 55 টাকা কেজিতে। 5 লিটার বা 1 লিটার তেল কিনতে যাই বাজারে 155 টাকা লিটার, এখানে পাচ্ছি 100 করে। এখন 100 করে পাইলে একটু লাইন বড় হইলেও দেখা গেছে আমাদের নিলে আমাদের অনেকটা সাশ্রয় হয়। ডাল দিচ্ছে 2 কেজি করে, ওই জায়গায় ঠিক আছে। চিনি দিচ্ছে 2 কেজি, ওইটাও ঠিক আছে। তেলটার পরিমাণ একটু বাড়ানোর দরকার। পাই না, এখন যা পাই তাই লাভ আর কি, ওইটাই সুবিধা। স্বল্প আয়ের মানুষের ক্রয়সীমার মধ্যে নিত্যপণ্য দিতে বর্তমানে সপ্তাহে 6 দিন রাজধানীতে 80টি ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বর্ষায় ও জলাবদ্ধতা নিরসনে পুরোপুরি কাজে লাগানো যাবে না রাজধানীর খালগুলোকে। ঢাকার 2 সিটি কর্পোরেশন জানায়, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরেই সুরাহা মিলবে। 2 সিটির 3টি খাল ঘুরে দেখা গেছে ময়লা আবর্জনায় আবারও ভরে গেছে খালগুলো। সেই সঙ্গে খাল সংলগ্ন এলাকাগুলোর জলাবদ্ধতারও পুরোপুরি সমাধান হয়নি। বর্ষা শুরু হতে না হতেই জলাবদ্ধতার ভোগান্তিতে রাজধানীবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকার 2 সিটির প্রধান সড়ক আর অলিগলি। জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে সুফল এখনো মিলছে না। ঢাকা দক্ষিণ সিটির নন্দীপাড়ার জিরানি খাল সিটি কর্পোরেশনের হাতে আসার পর ময়লা আবর্জনা কিছুটা পরিষ্কার হয়েছে, তবে এখনো পুরোপুরি নিস্তার মেলেনি। একই দশা কদমতলী খালেরও। 70 নম্বর ওয়ার্ড সংলগ্ন এ খালের পাশে শনির আকড়ার অনেক সড়ক অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। ব্যাংক কলোনি পাড়ার কয়েকটি সড়ক জলমগ্ন হয়ে থাকে প্রায় 2 দিন। এলাকা বৃষ্টি হলে অনেক দিন যাবত আমাদের এই পানির সমস্যা, ড্রেন চিকন এবং পানি নিষ্কাশন হয় না। সিটি কর্পোরেশনের আওতায় গেছে সেটা বোঝার কোনো ওয়ে থাকে না। তার কারণ হচ্ছে মানে পানিতে এ পর্যন্ত মনে হয় নৌকা চলবে। উত্তর সিটির হাজারীবাগ খালেও ময়লার স্তূপ। পানি প্রবাহ কিছুটা ফিরে আসলেও খালের আসল চেহারা ফিরে আসতে অনেক দেরি। ওই পাইপের লাইনে ওদিক যা জয়েন দিছে, ওই জয়েনের কারণে ওই পাইপের মনে করেন বোতল যা আছে ইত্যাদি সব খালের মধ্যে পড়ে।
দুই সিটি কর্পোরেশনই বলছে খালগুলোর আবর্জনা পুরোপুরি পরিষ্কার করে পানি প্রবাহ এখনও নিশ্চিত করা যায়নি, তাই কমছে না জলাবদ্ধতার ভোগান্তি। শাখা পোশাকগুলো যেটা আমরা পরিষ্কার করতে যদি না পারি তাহলে এই পানিটা বের হতে সময় বেশি লাগবে। আমরা যত দ্রুত এটা করতে পারবো, এই দ্রুততার জন্যই মাননীয় মেয়র কিন্তু এই কার্যক্রমটা হাতে নিয়েছেন এবং এটা আমরা দরপত্রের মাধ্যমে এটা আমরা দিয়েছি এবং এটা কার্যক্রম চলছে। বাস্তবতা এটা আমাদের সময় দিতে হবে, কারণ দেখা যাচ্ছে যে খালের প্রস্থ 60 ফিট হওয়ার কথা, এটা বিভিন্ন কারণে দখল বা অন্যান্য অবৈধ কারণে এগুলো কিন্তু 30 ফিট, কোনো জায়গায় 20 ফিট, কোনো জায়গায় 8 ফিট হয়ে গেছে। আমরা মডার্ন সিস্টেম করতেছি, যেটা হলো আমাদের জেনারেল সাকার আছে, একটা মেশিনের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এগুলোকে মানে পরিষ্কার করার জন্য। জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে ঢাকা ওয়াসা শহরের 26টি খাল, 385 কিলোমিটার নালা ও 4টি পাম্প স্টেশন সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের পুনেতে রাসায়নিক কারখানায় আগুনে পুড়ে 17 শ্রমিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে 15 জনই নারী বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সোমবার বিকেলে পুনে থেকে 16 কিলোমিটার দূরে পিরানগুতের একটি গ্রামের স্যানিটাইজার উৎপাদন কারখানায় আগুন লাগে। এ সময় কারখানায় থাকা সব শ্রমিক আটকা পড়ে। একটি যন্ত্রে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এনডিটিভি জানায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। কারখানার ভেতরে 37 জন শ্রমিক কাজ করছিলেন, যাদের মধ্যে 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতালির ভেনিসে চালু হচ্ছে নতুন ধরনের ফ্লাইং বোট। আশা করা হচ্ছে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ফ্লাইং বোটে অনেক কম খরচে ও কম সময়ে নৌপথে ভ্রমণ করতে পারবে। আগামী বছর এটি চালু হতে পারে বলে জানিয়েছে সুইডেন ভিত্তিক কোম্পানি ক্যান্ডেলা 7। ভেনিসের এই লেকগুলো তৈরি করা হয়েছে নৌপথে যোগাযোগের জন্য। 19 শতকের দিকে দেশটিতে চলত শুধু হাইড্রোফয়েল চালিত নৌকা, তবে এবার এসব লেকে আগের হাইড্রোফয়েলের নৌকা নয়, চলবে বিদ্যুৎ চালিত ফ্লাইং বোট। সুইডেন ভিত্তিক কোম্পানি ক্যান্ডেলা 7 তৈরি করেছে এসব নৌকা। এতে ব্যবহৃত বৈদ্যুতিক হাইড্রোফয়েলগুলো অনেকটা পাখা হিসেবে কাজ করবে। এটি নৌযানটিকে বাতাসে ভাসিয়ে দেবে এবং পানির ঘর্ষণ থেকে রক্ষা করবে, ফলে ব্যাটারির পাওয়ারে আসবে দীর্ঘস্থায়িত্ব। এই ফ্লাইং বোটের সুবিধা হলো এটি অনেক সস্তা, বলতে গেলে বিদ্যুতের ব্যবহারের কারণে একেবারে বিনামূল্যে পুরো দিন ভ্রমণ করা যায়। ড্রোন এবং স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইং বোট সাগরেও চালানো যাবে। ভ্রমণকারীরা যাতে ব্যাটারি, সঙ্গীত ও আলোকসজ্জা নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্য একটি মোবাইল ফোন অ্যাপস তৈরি করেছে ক্যান্ডেলা 7। জাহাজের পাখার মতো অংশগুলো সেন্সর ঢেউয়ের তরঙ্গ শনাক্ত করতে পারে, যার ফলে যাত্রার সেই অনুযায়ী প্রতি সেকেন্ডে 100 বার গতির ধরন পরিবর্তন করতে পারে। 2022 সালে ক্যান্ডেলা 30 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন P30 নামে তাদের এই ফ্লাইং বোট চালু করবে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।